জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আরজিকর মামলা কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের শুনানি আজকেও পিছিয়ে গিয়েছে। সন্দীপ ঘোষ সহ অন্যান্যদের যে নার্কো টেস্টের আবেদন তাও পিছিয়ে গিয়েছে। তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে এবং যতদিন যাচ্ছে একের পর এক তথ্য এমন আসছে যে জল ক্রমশ ঘোলা হতেই থাকছে। কিন্তু ঘোলা জল সাফ করবে কে, সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সিবিআই তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে তার সঠিক উত্তর আমাদের কাছে নেই। শুধু তথ্য, ষড়যন্ত্রের তথ্য আর নানান তথ্য। সম্প্রতি কি তথ্য সামনে এসছে? ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি ছিলেন তাকে জেরা করা হয়েছে, যিনি পোস্টমর্টম করেছিলেন ওই নির্যাতিতার, আর যে করে নির্যাতিতার, তার বক্তব্য সামনে এসছে। কালকে সিবিআই তরফে তাকে তলব করা হয়েছিল, আজকেও তাকে তলব করা হয়েছে। তার কি বক্তব্য উঠে এসছে একবার শোনাবো আপনাদের শুরুতেই। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। আমি আলোচনায় আসবো, তবে তার আগে আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণ মিত্র রয়েছেন, সিপিআইএম এর শতরূপ ঘোষ রয়েছেন, বিজেপির জ্যোতি চ্যাটার্জি থাকবেন আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক। আমি শুরুতে কৃষাণুদার কাছে আসবো। কৃষাণুদা, এই যে সঞ্জীব মুখার্জি, আমি কৃষাণুদার কাছে আসবো, একটু অডিও ঠিক করে নেবো। তার আগে আমি একটু শতরূপের কাছে সরাসরি আছি। শতরূপ, এরকম বলা হচ্ছে এই সঞ্জীব প্রাক্তন বাম কাউন্সিলর, এবং এই সঞ্জীবের পরিচয় নিয়ে নানান রকম তথ্য সামনে আসছে। কেউ বলছেন উনি তৃণমূলের, কেউ বলছেন উনি তৃণমূল ঘনিষ্ঠ, এই ধরনের নানান তথ্য। এই ব্যক্তির ভূমিকা নিয়ে এবারে প্রশ্ন উঠলো, যিনি এরকম নাকি বলছেন যে সেদিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। না, দেখুন, নানা রকম তথ্য সামনে আসার তো ব্যাপার নেই। আমি আপনাদের ছবি দেখাচ্ছি, যদি আপনাদের ক্যামেরাটা একটু দেখাতে পারে দর্শকদেরকে। এই যে ছবিটা আপনারা দেখছেন, একদল সাদা লোকের মাঝখানে এই যে হলুদ জামা পরা এই ব্যক্তি, এ হচ্ছে সঞ্জীব মুখার্জি। 2013 সাল পর্যন্ত পানিহাটি পুরসভায় বাম কাউন্সিলর। এটা 2018 সালের ছবি, তৃণমূলে জয়েন করছে। তৃণমূল ফলো করে প্রচার করেছিল, ওদেরই সোশ্যাল মিডিয়া থেকে নিলাম ছবিটা আজকে, ওদেরই সেই সময় পোস্ট করেছিল। এবং জয়েন করছে যে তৃণমূল, এমনি বাড়ি থেকে হেঁটে গিয়ে একটা তৃণমূলের পতাকার তলায় দাঁড়িয়ে নিজেকে তৃণমূল ঘোষণা করলো এমন নয়। এই যে ব্যক্তিকে আপনারা পাশে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছেন, আমি একটু বড় করছি ছবিটা, চশমা পরা এই যে ভদ্রলোক পাশে দাঁড়িয়ে আছেন, যার উপস্থিতিতে তৃণমূলে জয়েন করছেন এই সঞ্জীব মুখার্জি, তিনি হচ্ছেন নির্মল ঘোষ, পানিহাটি তৃণমূল এমএলএ। পানিহাটি তৃণমূল এমএলএর হাত ধরে তৃণমূলে জয়েন করেছিল। যে পানিহাটি তৃণমূল এমএলএ আজকে আরজিকর হাসপাতাল থেকে শুরু করে পানিহাটি সোদপুর শ্মশান পর্যন্ত তড়িঘড়ি করে পোস্টমর্টম থেকে শুরু করে দাহ কাজ পর্যন্ত সম্পন্ন করার তাড়াহুড়ো অর্গানাইজ করেছিলেন কি চাপার জন্য, সেটাকে নিয়ে এখন সিবিআই তদন্ত করছে। এবং এই যে সত্যি তো সঞ্জীব মুখার্জিকে দিয়ে কেন এরকমভাবে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কারণ আমাদের মনে আছে সভ্য, তোমার নিশ্চয়ই মনে থাকবে, আনিস খানের ঘটনার সময় পোস্টমর্টম করে বডিটাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল। কোর্টের নির্দেশে 7 দিন পরে যখন বডিটাকে বার করে আনা হলো কবর থেকে এবং তারপরে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হলো, তখন দেখা গেল প্রথম পোস্টমর্টম রিপোর্টটা পুলিশ ফেক রিপোর্ট জমা দিয়েছিল, মিথ্যে। আনিস খান ধর্মে মুসলমান ছিল, দ্বিতীয়বার তার পোস্টমর্টমটা করা গেছিল আদালতের নির্দেশে, কবর থেকে বডি বার করে এনে। এক্ষেত্রে যিনি ভিকটিম, তিনি তার ধর্মীয় পরিচয় অনুযায়ী তার বডিকে পোড়ানো হয়েছে। দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ থাকবে না জেনে তাড়াহুড়ো করে কেন পুড়িয়ে দেওয়া হলো? তারপরে আজকে সঞ্জীব মুখার্জি যদি সিপিএম হয়, তাহলে তো ধরে নিতে হবে
শুভেন্দু অধিকারীর পরিচয় হচ্ছে তিনি তৃণমূল নেতা, কৃষ্ণ মৈত্রের পরিচয় হচ্ছে তিনি বিজেপি নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হচ্ছে তিনি কংগ্রেস নেত্রী। সুতরাং এগুলো বলে তো আর তৃণমূল নিজের পাপ ঢাকতে পারবে না। সত্যি সত্যি কেন নির্মল ঘোষের নির্দেশে নির্মল ঘোষের ছায়াসঙ্গী তড়িঘড়ি করে বডি পরানোর ব্যবস্থা করলো, এবং নির্মল ঘোষ কোন রাজকার্য সেদিন করছিলেন? এবং তার সঙ্গে খালি তোমাদের শেষ একটা কথা মনে করিয়ে দিই, আমরা এটাও শুনেছি সেই সময় হাসপাতালে যিনি ছিলেন, শ্মশানে যিনি ছিলেন দায়িত্বে, তার একটা ইন্টারভিউ এই ঘটনার পরেই সামনে এসেছিল, যেখানে তিনি বলছেন যে এই নির্যাতিতা, এই ধর্ষিতা ডাক্তারের দেহ যখন নিয়ে যাওয়া হলো শ্মশানে, তখন সামনে আরও দুটো বডি ওয়েটিংয়ে ছিল, কিউতে ছিল, লাইনে ছিল। সেই দুটো বডিকে আটকে রেখে ঠিক তাদেরকে টপকে এই বডিটাকে পুড়িয়ে দেওয়া হয় কিসে? এবং তারপরে ভোরবেলা মানে আলো ফোটার সময় যে মৃতদেহটাকে পাওয়া গেছে, তার মৃত্যুর এফআইআর, খুনের এফআইআর করা হয় রাত্রির 11:15টার সময় গিয়ে। তার মাঝখানে এই পুরো ব্যাপারটা ঘটিয়ে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়। কেন করা হয় এইগুলো জানার জন্যই তো এত মানুষ রাস্তায় নেমেছেন। আমি কৃষ্ণদার কাছে যাব এই জায়গা থেকে। কৃষ্ণদা, এই যে সঞ্জীব মুখার্জি যার কথা বলা হচ্ছে, একদম পাশেই বাড়ি ভদ্রলোকের, একটা প্রশ্ন তো সামনে আসতেই পারে যে এর ভূমিকাটা একটু অদ্ভুত, কারণ নির্যাতিতার সেখানে আমি বাবা মার কথা যদি ছেড়েও দিই যে তার মানসিক অবস্থা সেরকম ছিল না, কাকু ছিলেন, কাকিমা ছিলেন, প্রাপ্তবয়স্ক ভাই ছিলেন, মামার বাড়ির তরফে আত্মীয়রা ছিলেন সেদিনকে। এই সঞ্জীব পোস্টমর্টমে তার কি ভূমিকা তা নিয়ে চিকিৎসক তিনি প্রশ্ন করলেন, যিনি পোস্টমর্টম করেছেন অপূর্ব বিশ্বাস চিকিৎসক। ক্রিমেশন সার্টিফিকেটে এনার সই, এফআইআর রিসিভ কপিতে এরকম এনারই সই। গোটা বিষয়টা একটু ফিসি আপনারও মনে হয় নাকি? দেখো, নিশ্চয়ই একটা তদন্ত হচ্ছে, তো তদন্ত তো এগুলো বার করুক, কিন্তু তুমি যদি ঘটনা প্রবাহ দেখো, সবই তো সূত্রের মাধ্যমে অনেকেও অনেক কিছু লোকাচ্ছে বা অনেক কিছু আবার মিথ্যে প্রচার করার চেষ্টা করছে। ফেক নিউজে তো পটু, একটু আগে অনেক কিছু শুনলাম শতরূপের মুখে, তো শতরূপ তো মানে খুব ধোয়া তুলসী পাতা তা তো নয়। তো বিষয়টা হচ্ছে যে এই পেপারে, নিউজ পেপারে পড়লাম উনার বাবা মা বলেছেন যে তারা ইনাকে দায়িত্ব দিয়েছিলেন, যেহেতু তাদের মানসিক অবস্থা খুব ন্যাচারালি তাদের মানসিক অবস্থা ভালো ছিল না, তো তারা এই ব্যক্তিকে দিয়েছিলেন। এটা মানে প্রিন্টেড অক্ষরে নিউজ পেপারে বেরিয়েছে, এবং এলিতেলি নিউজ পেপার নয়, বেশ ভালো প্রচারিত নিউজ পেপারে। তো সেটাও ভেবে দেখা উচিত যে তার পরিবারের পক্ষ থেকে এই ব্যক্তিকে কোনো পূর্ব পরিচিত হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা। আর যখন আমরা জানি যে যদি শ্মশানে, বিভিন্ন শ্মশানে যদি পুরো প্রতিনিধির কাছ থেকে একটা বিশেষ ছাড় দাবি করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় শ্মশানের কাগজপত্র পুরো সবার কারুর নামে হয়, যাতে পরবর্তীকালে অডিটে যে সেটা ফ্রিতে করা হয়েছে সেটা মেলাতে সুবিধা হয়। এই যে শ্মশানের কথা উঠলো, দেহ এলো তার ঘন্টাখানেক পর ওই এলাকায় নির্যাতিতা নিহতের বাবা মা তারা আসেন, ঘরের মধ্যে তারপরে দেহ ঢোকানো হয়, 20 থেকে 25 মিনিট সেখানে দেহ ছিল, তারপরেই পুলিশের তরফ থেকে সেটা সৎকারের জন্য বলা হয়। কৃষ্ণদা, এটা খুব স্বাভাবিক একটা বিষয় না যে ধরা যাক আমাদের নিকটাত্মীয় কেউ মারা গিয়েছেন বা পরিচিত কেউ মারা গিয়েছেন, 20-25 মিনিট তো তাকে দেখে দেবো না। প্রচুর মানুষ আছেন, তারা আরও আত্মীয় আছেন, তারা শেষ দেখাটা অন্তত দেখতে চান, কিছু সময় রেখে দেওয়া। কিন্তু এখানে কোনো একটা বিষয়ে চাপ দেওয়া হয়েছিল, তাড়াহুড়ো করা হয়েছিল, এমনই যে প্রচুর পুলিশের ছয়লাভ, শ্মশানে নিয়ে গিয়ে দুটো দেহ টপকে গিয়ে দাহ করে দেওয়া হয়। প্রশ্ন কি কৃষ্ণদা উঠবে না এইসব নিয়ে? না, প্রশ্ন তো 100 বার সব ব্যাপারে ওঠা উচিত, ঠিক আছে, প্রশ্ন ওঠাতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু প্রশ্নটা সঠিকভাবে উঠছে কিনা এটা দেখতে হবে। আর তার এই যে তুমি যে চিত্রনাট্যটা বললে, এই চিত্রনাট্যটা কি অ্যাকচুয়ালি ঘটেছিল? এটা তো এক পক্ষের অভিযোগ। কোনটার কথা বলছেন কৃষ্ণদা? যে 1 মিনিট শুনে নাও, আমি পাড়ার লোকের কাছ থেকে শুনেছি যে তাদের বাড়ির দোতলায় বা পাশের বাড়ির দোতলায় 40 মিনিট দেহ ছিল, এবং সেখানে কোনো পুলিশ বা অন্য বাইরের লোক ছিল না, সেখানে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় লোকজনই ছিল। তো 40 মিনিটে তাদের সুযোগ ছিল যে তারা যদি মানে দেহটা সংরক্ষিত করতে চাইতেন, যে তখন আমরা পোড়াবো না, সেটাও তো আমরা শুনিনি। মানে এটা তো খুব একটা লোকানো ভাবে হয়নি, এটা তো পাবলিক সকলের মাঝেই হয়েছে, এলাকার মানুষের সামনেই হয়েছে। আচ্ছা, শতরূপ দেখুন, যেটা বললো যে আমি ধোয়া তুলসী পাতা নই, আমি একেবারেই ধোয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমার গায়ে এক ফোঁটাও দুর্নীতির কালি নেই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আমি তুলসী পাতা নই, প্রয়োজন মতো বিচুটি পাতা হতে বেশি ভালোবাসি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কতগুলো কথা বলছি যেগুলো কোনো তত্ত্ব নয়, কোনো থিওরি নয়। এক,
মেয়েটির মৃত্যুকে, খুনকে, ধর্ষণ করে খুনকে বাবা মাকে ফোন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। এটা প্রথমে তার বাবা মা অভিযোগ করেছিলেন, পরবর্তীকালে আমরা সবাই সেই কল রেকর্ড শুনি এবং তারপরে ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্স করে কার্যত সেই কল রেকর্ডকে স্বীকার করে নেন যে কল রেকর্ডটা ফেক নয়। পুলিশের, আমরা জানি একজন আইপিএস অফিসার কলকাতা পুলিশের, এটা কোনো থিওরি নয়, এটা একেবারে ইনফরমেশন। দ্বিতীয় কথা হচ্ছে বাবা মাকে বসিয়ে রেখে বডিকে রওনা করিয়ে দেওয়া হয় আরজিকর থেকে, এইটাও কোনো থিওরি নয়, এটাও ইনফরমেশন। সেই ভিডিও, সেই ছবি গোটা বাংলা দেখেছে। মীনাক্ষী, ধ্রুব সহ আমাদের পার্টির কয়েকজন নেতা নেত্রী এবং আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন ওনার মৃতদেহকে এনআরএসে দেওয়া হচ্ছে, সেই মিছিল থেকে কাতারে কাতারে লোক গিয়ে সেই বডির গাড়িটাকে আটকায়। তা না হলে এই মৃত্যুটাকেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সকালের ফোন কল থেকে শুরু হয়েছিল। এটাও একেবারে কোনো তথ্য নয়। এবং 3 নম্বর কথা, সেটা হচ্ছে ভোরবেলা যে মৃতদেহটা পাওয়া গেছে, নানা রকম স্টেপ ডিঙিয়ে সেটাকে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পরে রাত্রির 11:15টার সময় এফআইআর করা হয়েছে। টু দ্য এক্সটেন্ট এটা এত বড় ভায়োলেশন যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিজের চেয়ারে বসে বলেছেন, আমার 30 বছরের জীবনে আমি এরকম ভূমিকা পুলিশের দেখিনি, যেখানে একটা ধর্ষিত খুন হওয়া মৃতদেহকে প্রথমে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে রাত্রির 11:15টার সময় গিয়ে এফআইআর করা হয়। ঘটনাটা এতটাই অস্বাভাবিক মৃত্যুর, বিকেল 5টার সময় সিট গঠন হয়েছিল। সব ঘটনায়, সব ক্রাইমে তো, এমনকি ধর্ষণ এবং খুনের ঘটনাতেও তো এসআইটি গঠন হয় না সভ্য, আমরা জানি সব ক্ষেত্রে। একাধিকজন 4 অথবা 5 জন আইপিএস অফিসারকে নিয়ে মোট 6 জনের এসআইটি গঠন করা হয় যে ঘটনাকে নিয়ে বিকেল 5টার সময়, তার এফআইআর হয় রাত্রির 11:15টার সময়। এগুলো একেবারেই তত্ত্ব নয়, এগুলো তথ্য। সেই কারণেই প্রশ্ন, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? আমি এই জায়গা থেকে ডক্টর প্রামাণিক, আমাদের সঙ্গে জ্যোতিও রয়েছে, আমি জ্যোতির কাছে পরে আসছি। আমি ডক্টর প্রামাণিক কাছে। ডক্টর প্রামাণিক, আমরা দেখলাম যে যিনি পোস্টমর্টম করেছেন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে, আজকেও এসেছেন তিনি। নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ভূমিকা নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। কি মনে হয় এই কদিনে আপনারা একেবারে মাটিতে থেকে আন্দোলন করেছেন, বেশ কয়েকজন শাসক দল ঘনিষ্ঠ আপনাদের দ্বারা সাধারণ মানুষের কাছে তারা এক্সপোজড হয়েছে, কি মনে হয় টিকিটা কোথায় বাঁধা থাকতে পারে? নমস্কার, প্রথমে আমি আমার তিলোত্তমা বোনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। প্রশ্নটা অন্য জায়গায়। সবকিছু ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে যে কি অদ্ভুত রকম ষড়যন্ত্রমূলক একটি তৎপরতা, যেন তড়িঘড়ি করে কিছু একটা করে ফেলতে হবে বিরাট কোনো কিছুকে ঢেকে রাখার জন্য। এখানে একটু প্রথম থেকে যদি ধরা যায়, খুন এবং ধর্ষণ, আমি যদি ধর্ষণ বা খুন যাই হোক না কেন, একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক, তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটা এফআইআর করা উচিত ছিল। প্রফেসর সন্দীপ ঘোষ কিন্তু করেননি এবং প্রয়োজনের চাই উনি প্রয়োজন মনে করেননি, তাহলে একটা ইচ্ছাকৃত ভাবে, এবং এটা একটা ইন্টেনশনাল মিস্টেক। দ্বিতীয়ত হচ্ছে এদিকে পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের কিন্তু কোনো চালান ছিল না, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের এই কর্মপদ্ধতির উপরে একটা বিরাট রকম প্রশ্ন তুলেছেন যে একটা পোস্টমর্টেম হয়ে যাচ্ছে, তার কোনো রকম কোনো চালান নেই, চালান ছাড়াই পোস্টমর্টেম, যেখানে টালা থানার ওসিও খুব একটা কোনো জবাবদিহি করতে পারেননি। সেই তথ্য প্রমাণ লোপাটের একটা অদ্ভুত রকম ষড়যন্ত্র এবং তৎপরতা, যার নিরিখে অভিজ্ঞ বিরূপক্ষ সহ কতগুলো অবৈধ ব্যক্তিত্ব সেই ঘটনাস্থলে প্রবেশ অধিকার পান, এটা কিসের জন্য? এবং সব থেকে বড় কথা যে পোস্টমর্টম নিয়ে অপূর্বে স্যার আজকে স্বীকারোক্তি দিচ্ছেন, নিশ্চয় উনি বিবেকের যন্ত্রণায় আজকে উনি সত্য কথা বলছেন। এটা যদি উনি আরো আগে বলতেন তাহলে মনে হয় আর একটু ভালো হতো ঘটনা প্রবাহের জন্য। তো যাক, যখন বলে ফেলেছেন, এবার আমি আসি যে পোস্টমর্টম টিম গঠনের ক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাকে দিই যে পোস্টমর্টম টিম গঠন হয়েছিল 3-4 জন আমাদের ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে। তার মধ্যে একজন ছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস, আরজিকর মেডিকেল কলেজ। দ্বিতীয় জন ছিলেন ডক্টর রীনা দাস, উনিও আরজি করেন। তৃতীয় ব্যক্তি ডক্টর মলি ব্যানার্জি, এনআরএস মেডিকেল কলেজ। এতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমাদের দাবি ছিল যে কি বাইরের বিশেষ ফরেন্সিক টিম গঠন করা হোক, কিন্তু যখন অন্য মেডিকেল কলেজ থেকে ফরেন্সিক এক্সপার্ট আসছেন, তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ স্বাস্থ্য ভবনের তরফ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। আমরা এই প্রশ্ন যখন তুলি, তখন কিন্তু স্বাস্থ্য ভবন, ডিএমই, ডিএইচএস কিন্তু এই অনুমোদন পত্র দেখাতে পারেননি। তাহলে কার নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিক টিম গঠন হলো? বাইরের মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্ট দ্বারা। হ্যাঁ, হতেই পারতো। তাহলে সমস্ত প্রক্রিয়াগত একটা ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে কিছু একটা তড়িঘড়ি করে ফেলতে হবে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, যে দ্বিতীয়বার ময়না তদন্ত হবে কি হবে না, অর্থাৎ সেকেন্ড টাইম পোস্টমর্টেম ওপিনিয়ন, যেটা আমরা রুগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে নিই, যে পোস্টমর্টেমটা হলো তাতে তার আর কোনো দ্বিতীয় বক্তব্য আছে কিনা, সেকেন্ড পোস্টমর্টেমের ওপিনিয়ন আছে কিনা। নির্যাতিতার বাবা মার কাছ থেকে কিন্তু সেকেন্ড পোস্ট
পোস্টমর্টমের কোনো ওপিনিয়নই নেওয়া হয়নি। তাহলে পোস্টমর্টম সংক্রান্ত যে সমস্ত পদ্ধতি পরিচালিত হয়েছে রাজ্য সরকারের পরিচালনায়, বিস্তর তফাৎ শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে আমি 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 এই জায়গাতেই আসবো। আমি একটু শুভেন্দু অধিকারী এই সঞ্জীব মুখার্জি এবং নির্মল ঘোষকে নিয়ে কি বলেছেন আজকে একটু আসবো, তারপর আমি জ্যোতির কাছে আসবো। নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন, বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি, এটা মমতা ব্যানার্জি বলেছে। নির্মল ঘোষের কি ভূমিকা থাকতে পারে বলে জ্যোতি অভিযোগ? দেখুন, নির্মল ঘোষ বলে কথা নয়, তৃণমূল কংগ্রেসের পুরো এন্টার ইকোসিস্টেমের সঙ্গে জড়িত। তার কারণ হচ্ছে, আমি কথাগুলো কেন বললাম, আপনি দেখুন, মানে আপনি টাইম লাইনগুলো দেখুন, যেটা সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেয়েছি। টাইম লাইনগুলোতে পরিষ্কারভাবে, আমি নতুন করে যাচ্ছি না, প্রথমে আত্মহত্যার তত্ত্ব বলা, ময়নাতদন্ত হয়েছে সেটা চালান ছাড়াই হয়েছে, আমি ইত্যাদি ইত্যাদি এই প্রসঙ্গেই যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, এই নির্মল ঘোষ ইনি রাজ্যিকর হসপিটালে কী করছিলেন এবং শ্মশানে এনার কী কাজ ছিল? আমি যদি এইগুলো এবারে উনি বলতে পারেন ওনার এলাকায় এরকম ঘটনা ঘটেছে, উনি পানিহাটির বিধায়ক, তাই তিনি তাহলে আরজিকর হসপিটালে ওনার কি কাজ ছিল ওই দিন? পুরো গোটা দিন ধরে উনি আরজিকর হসপিটালে কি কাজ করছিলেন? আমি বলছি সভ্যদা, যে দেখুন টোটালটা ধরুন, এসআই যে টালা থানার যে এসআই, তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, তিনি ময়নাতদন্ত তাড়াতাড়ি করার জন্য চাপ দিচ্ছিলেন। তো সুতরাং এই যে তারপরে 14ই আগস্ট রাত্রেবেলা একটা বক্তব্য শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেখানে তিনি বলছেন যে আমার সাথে বিনীত গোয়েলের কথা হচ্ছিল, অল টাইম কথা হচ্ছিল, পুলিশ স্কট করে নিয়ে গেছে, মৃতদেহ যতক্ষণ না পর্যন্ত পোড়ানো হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে কথা হয়েছে। অর্থাৎ মৃতদেহ পোড়ানো নিয়ে আপনার নির্মল ঘোষ থেকে শুরু করে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটাই লক্ষ্য ছিল হচ্ছে মৃতদেহটাকে তাড়াতাড়ি পোড়ানো। অর্থাৎ কেন পোড়ানো? না হলে তো এই যে তড়িঘড়ি ব্যাপারটা আসতো না। তার কেন পোড়ানো? তার কারণ সেকেন্ডবার যদি ময়নাতদন্ত হয় তাহলে সব কিছু এক্সপোজড হয়ে যাবে। এই যে তারপরে ওই যে আপনার যে সেমিনার হলের সামনের যে রুমটাকে ভাঙা এবং এভিডেন্স যে ট্যাম্পার করা হয়েছে, আজকে যারা এভিডেন্স ট্যাম্পার করছে তারাই বলছে যে নির্যাতিতার বিচার চাই। যারা এভিডেন্স ট্যাম্পার করলো, গোটা ঘটনার সঙ্গে যারা জড়িত, তারাই বলছে জাস্টিস ফর আরজিকর। আমার বক্তব্য হচ্ছে, যদি বিনীত গোয়েলকে আজকে সরানো হয়, বিনীত গোয়েল একটা চাকর বাকর, সেই চাকর বাকরকে সরানো, মানে যে নির্দেশ দিয়েছিল তাকে আমরা সরানোর কথা কেন বলবো না? আমি আসবো কৃষ্ণদের কাছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কৃষ্ণদার কাছে আসবো। কৃষ্ণদা, যদি এই একটা ঘটনায় যদি পুলিশ কমিশনার থেকে শুরু করে বিধায়ক, একাধিক বিধায়ক এবং স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের নাম বিরোধীরা জড়ায়, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়, তাহলে একটা বৃহত্তর ষড়যন্ত্রের দিকেই তো গোটা বিষয়টা থাকায়, গোটা বিষয়টা তো দাঁড়ায় এবং সেই অভিযোগ তো একটা শক্তপোক্ত জায়গায় দাঁড়ায়। না, বিষয়টা হচ্ছে গোয়েবলস থেকে স্টালিন হয়ে মাও অব্দি সকলেই তো একই পন্থা অবলম্বন করে, কি মিথ্যকে 100 বার বলো তাহলে সেটা মানুষ হয়। মানে সবাই মিলে একই মিথ্যে বলে যাচ্ছেন, রাজনৈতিক দলমত নির্বিশেষে। আমি বলে দিই সব্যসাচী, একটু ধৈর্য ধরো, বাকিদের মতো আমার সাথে একটু ধৈর্য ধরো, বিশেষ করে আমি বাইরে আছি। যাই হোক, এখানে অনেকগুলো কথা বলা হলো। প্রথম বলে রাখি যে বিজেপির প্রতিনিধি এখানে শেষে বললেন যে বিনীত গোয়েল মানে কলকাতার পুলিশ কমিশনার, উনি চাকর বাকর। আমি জানি না ভারতের যে ডেমোক্রেসিক বা ভারতের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল আমরা সিলেক্ট করেছি, সেখানে যদি আইপিএস, আইএস, আমলা এরা যদি, যারা এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করে, যাদের হাতে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তারা যদি চাকর বাকর হয়, তাহলে আমরা যারা রাজনীতি করি তাহলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা এত নন এন্টিটি হয়ে যায়। তাহলে বিজেপির মূল্যায়ন 10 বছর ক্ষমতা, তার আগেও এই এত রাজ্যে সরকার চালিয়ে হচ্ছে আইএস, আইপিএসরা চাকর বাকর। তাহলে তো বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের গণতান্ত্রিক বেসিক পরিকাঠামো সম্পর্কে বিজেপির মূল ধারণাটা কিরকম। এখানে আরেকবার বলা হলো চালান সম্পর্কে, ময়না তদন্তের চালান। বলে রাখি, সুপ্রিম কোর্টে এখনো অব্দি তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চালানও ছিল এবং চালান অলরেডি সিবিআই কে দেওয়া হয়েছে। যা তথ্য প্রমাণ সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছে তাতে চালান ছিল, এবং এটি এমন একটি চালান যেটা কোনো ময়না তদন্তে আজ অব্দি 1997 পর থেকে আর সেইভাবে ব্যবহার হচ্ছে না। তার কারণ হচ্ছে রিকুইজিশন স্লিপ বলে আরেকটা অত্যাধুনিক একটা ব্যবস্থা নতুন চালু হয়েছে, যার দরুন চালানটা আগের মতো আর প্রযোজ্য
প্রযোজ্য হয় না, তা সত্ত্বেও এই ক্ষেত্রে চালান ছিল এবং যেই চালানটি বর্তমানে আচ্ছা, কলকাতা পুলিশের তরফ থেকে হ্যান্ড ওভার করা হয়েছে। কৃষ্ণদা, আপনাকে থামাতেই হচ্ছে, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি আপনার কাছে পরে ফিরবো, কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র আছে কি নেই এটা প্রমাণ করার দায় সিবিআই এর। সেই সিবিআই এর তদন্ত নিয়ে রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটা বক্তব্য রেখেছেন। আমি সেই বক্তব্যে আসবো, আলোচনায় ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শুরুতেই সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাই আপনাদের। খুশি অখুশিতে তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয়। আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক, কিন্তু তদন্ত তো ওভাবে হয় না। তদন্ত তথ্য প্রমাণের উপরে হয়। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা FBI হোক, কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। তথ্য প্রমাণই তো এরা রাখেনি, সব তো মিটিয়ে দিয়েছে। সেই জন্য তো আমরা খুব চিন্তিত, আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা। তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে, কিচ্ছু করার নেই। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি 1000 জন যদি পা মারিয়ে দেয়, ফুটপ্রিন্ট পাওয়া যায়, জুতোর ছাপ যদি 1000 জনের পাওয়া যায়, সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল, রাখেনি, কোনো কিছু তো করেনি। মেয়েটির দেহের চাদর 3 বারের রং পরিবর্তন হয়েছে, সবুজ, লাল, নীল, এক একবার এক একজন বলছে। কি হয়েছে ভগবান জানে। ডক্টর প্রামাণিক, সুকান্ত মজুমদার এই বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? সুকান্ত মজুমদারও তো ভরসা রাখতে পারছেন না মনে হয় যে আদৌ দোষীরা ধরা পড়বে কিনা। আমি খুব স্তম্ভিত, না সত্যিকারই যেভাবে তথ্য প্রমাণ লোপাট খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবগুলো নয়ছয় করে দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ সবকিছু লোপাট করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো সাধারণ নাগরিক, জুনিয়র ডাক্তারবাবু, আমাদের এই কলিগ, শুধু তাই নয়, যে কেউ, একজন মহিলা কর্মরত অবস্থায় উনি ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে। এ তদন্তভার তো দেশে রাষ্ট্রকে নিতে হবে, সিবিআই কে নিতে হবে। এ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা বাইরের কোনো পথে ঘাটে মাঠে হয়নি, একেবারে অফিসিয়াল জায়গায়, কলকাতার মতো জায়গাতে আরজি কর মেডিকেল কলেজের মধ্যে হয়েছে। তাহলে যারা যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদেরকে প্রাথমিকভাবে তদন্তে জেরা করে, অর্থাৎ কান টানলেই মাথা আসবে, অস্বাভাবিক কিছু নয়। আর সব থেকে যেটা আমি মনে করি যে কি বিজেপির যিনি মুখপাত্র ছিলেন, আমি তার জ্ঞাতার্থে জানাই, প্লিজ এখানে রাজনীতি তরজাটা করবেন না। বিজেপি তৃণমূল যেটা বলেছেন, চালান কিন্তু ছিল না। বিগত দিনে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ পরিষ্কার লেখা আছে চালান ছিল না, এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছে। আর যদি কেউ বলেন যে চালান ছিল, উনি দেখিয়ে দিন সুপ্রিম কোর্টে যে চালান আছে, তাহলে তো তার কাছেই চালান আছে যিনি বলছেন। আশ্চর্য ব্যাপার, তারা টালা থানারও সেই চালান দেখাতে পারলেন না। ইনি এখানে একজন আপনাদের স্টুডিওতে এসে বলছেন চালান ছিল, তাহলে তার কাছে মনে চালানটা আছে, তাকে দেখাতে হবে। আর সব থেকে বড় কথা, ডক্টর মলি ব্যানার্জি, যিনি এনআরসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি ওই ফরেন্সিক টিমের মধ্যে কোন নির্দেশিকা বলে গেলেন, এটা কিন্তু দেখে নেওয়ার বিষয় আছে। কারণ বাইরের কোনো ফরেন্সিক এক্সপার্ট আসতে গেলে স্বাস্থ্য ভবন অর্থাৎ কম্পিটেন্ট অথরিটির অনুমোদন দরকার। এই অনুমোদন কি ছিল? ছিল না। আর অপূর্ব স্যার যখন আজকে এত বড় স্বীকারোক্তি করছেন, উনি বলে দিন না কে তাকে রক্তাগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। অর্থাৎ আজকে তো দিনে প্রকাশ্য দিবালোকে খুব ক্রিস্টাল ক্লিয়ার যে কি এর পেছনে কারা কারা আছে, কারা এই এতজনকে অবৈধভাবে নৃশংস খুন এবং ঘটনাস্তরে পৌঁছানোর অধিকার দিল। সুতরাং আমি মনে করি আজকে ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে প্রশাসনিক খুন এবং সন্ত্রাস, তাহলে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মাথাকে ধরে টানলেই তারাই বলে দেবেন যে কাদের দ্বারা খুন এবং ধর্ষণ সংগঠিত হয়েছিল। আর প্লিজ এখানে কেউ রাজনৈতিক চর্চা করবেন না, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। আচ্ছা, আমি আসবো, আমি জ্যোতির কাছে আসবো। জ্যোতি, যদি এরকম হয়ে থাকে যে এত বড় অভিযোগ, এত বড় মাথারা জড়িত, কিন্তু প্রমাণ তো সিবিআই কে করতে হবে, কোর্ট তো আর থিওরির মধ্যে যাবে না। এবারে যদি এই সিবিআই তদন্ত নিয়ে আপনারই দলের শীর্ষ নেতৃত্ব এত হতাশ হয়ে পড়েন, সাধারণ মানুষ যাবে কোথায়? না, হতাশ হওয়ার তো একাধিক জায়গা রয়েছে, এ তো অস্বীকার করার জায়গা নেই। শুধু সুকান্ত মজুমদার কেন, যারা আমরা এখানে বসে রয়েছি বা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু হতাশ। তার কারণ হচ্ছে, দেখুন, এই ধরুন 4 দিন তো প্রায় কলকাতা পুলিশ তদন্ত করেছিল। এবার যাদের কাছে তদন্ত ছিল, আপনি ভাবুন, তাদের একজন IPS র্যাঙ্কের পুলিশ অফিসার, DC র্যাঙ্কের কেউ, তিনি যখন বলেন যে ফরেন্সিক ওই অভিজ্ঞ দেখে ফরেন্সিক অথরিটি বলে বা ফরেন্সিক ডাক্তার বলে চালিয়ে দেন, তা এখান থেকে কিন্তু সন্দেহটা জন্মায়। অর্থাৎ আপনার তারপরে ক্রপ করে দেখানো ছবিটাকে, তো এইগুলো কেন করছেন এনারা?
তার মানে কাউকে আড়াল করার জন্য করছে, কারা করছে? যারা তদন্ত করে। যদি আমি ধরে নিচ্ছি যে আড়াল করা হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্র যে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, সিবিআই কে প্রমাণ তো করতে হবে। অবভিয়াসলি সিবিআই কে প্রমাণ করতে হবে। দেখুন সিবিআই পরে আমরা সুপ্রিম কোর্ট তো আগের দিন মানে গতদিন যখন আমরা লাইভ স্ট্রিমেও দেখেছি যে সিবিআই ডাইরেকশনের দিকে মানে তদন্তের দিকে মানে রাইট ডাইরেকশনে এগোচ্ছে, বা হচ্ছে আপনার সিবিআইকে সময় দিতে হবে, এই সবগুলো তো আমরা শুনেছি। কিন্তু সাথে সাথে যারা তদন্তকারী সংস্থা ছিলেন তারা যখন এরকম ভূমিকা দেখাচ্ছেন, মানে আপনি বলুন না, যখন টাকা দেওয়ার কথা বলছে তার নির্যাতিতার মা, আপনার কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? ডিসি নর্থের বিরুদ্ধে। অর্থাৎ ডিসি নর্থের কার জন্য, কাকে বাঁচানোর জন্য টাকা অফার করেছে, এবং সেই প্রেস কনফারেন্স কে করছে? শশী পাজা। অর্থাৎ বিগেস্ট নেক্সাস এখানে কাজ করছে, এত পরিষ্কার। অর্থাৎ যারা তদন্ত করে তারা তো ভালো জানে যে তদন্ত মানে তথ্য প্রমাণগুলো কিভাবে লোপাট করতে হয়। তার কারণ হচ্ছে তারা তো জানে যে তদন্ত তো তারাও করে এসছে, তারাও তো এক্সপার্ট। কৃষ্ণদা, দেখো, সকলের বক্তব্য শুরুতে শুনলাম যে প্রমাণ লোপাট হয়েছে, অথচ প্রমাণ লোপাটের যে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে সিবিআই, সেই সিবিআই একবারও বলল না বা তথ্য প্রমাণ সহকারে একবারও দাবি করলো না যে প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু এখানে সবাই এই মিথ্যাচারটা করে যাচ্ছে। তো তারা হয় কৃষ্ণদা, সিবিআই কিন্তু বলছে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে তারা হেফাজতে নিয়েছেন। প্রমাণ যেটা বলছেন সেটা যুক্তি আছে, কিন্তু তারা এখন ক্রাইম সিনটা অল্টারেশন হয়েছে এই কথা তো বলেছে সিবিআই। আচ্ছা কৃষ্ণদা, হ্যাঁ ঠিক আছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিবিআই এখনো অবধি না বলেছে, না দাবি করেছে, না কোর্টে বলেছে, সূত্রের মারফতে তারা লিক করছে। তাহলে যারা এখানে প্রমাণ লোপাট বলে শুরু করছেন বিতর্ক, তারা তাদের কাছে যদি এত তথ্য প্রমাণ থাকে তারা সিবিআই কে সেটা জমা করে পার্টি হন না এই কেসে। পার্টি হব না, অথচ স্টালিন এবং মাউদের মতো আমি মিথ্যাচারটাকে বারংবার বলতে থাকবো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমরা তো এই বাংলার বুকে তথ্য প্রমাণ লোপাট সাইবাড়ি থেকে বিজন সেতু থেকে মারিকঝাপি কত ভুড়ি ভুড়ি দেখেছি, নেতাই ছোট আঙাড়িয়া তো কোনো শেষ নেই। এই ক্ষেত্রে 3 দিনের মাথায় সিবিআই হাতে পেয়েছে, তার আগে একমাত্র ধর্ষককে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে এই দর্শক, এই বিজেপি, সিপিএম বা বাকিদের কে হয় যে এই সঞ্জয় রায়কে বাঁচাবার এত কাতুর চেষ্টা, তার জন্য তথ্য প্রমাণ লোপাট, এই কথাটা বারবার করে সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা হচ্ছে। আচ্ছা, এটা নতুন থিওরি, সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে এবং এক্ষেত্রে একটা এই নেক্সাস। আমি আসবো, আমি ডক্টর প্রামাণিক কিছু একটা বলবো, আমি শতরূপের কাছে আসবো। ডক্টর প্রামাণিক কিছু একটা বলছিলেন, হ্যাঁ বলুন। আমি কৃষ্ণবাবুকে বলবো যে এইরকম ভাবে মিথ্যাচার করবেন না। সিবিআই স্বয়ং সুপ্রিম কোর্টে বলেছে যে কি এভিডেন্স ট্যাম্পারিং। সুপ্রিম কোর্ট সেই সমালোচনায় বলেছেন যে বিগত 30 বছরের অভিজ্ঞতায় এইরকম এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনা সুপ্রিম কোর্ট দেখেনি। তাহলে এভিডেন্স ট্যাম্পারিং যে বলেন এটা কৃষ্ণবাবুর কথাই শুনলেন। আর সঞ্জয় ঘোষের কথা বলছেন, সঞ্জয় রায়ের কথা বলছেন। আমার তো মনে হয় আপনারা আসল ধর্ষক এবং খুনিকে বাঁচানোর জন্য সঞ্জয় রায়কে মানে বলির পাঠা করে তুলে দিয়েছেন। সদরূপ দেখুন, প্রথম কথা হচ্ছে কৃষ্ণানুদা বিজেপি থেকে তৃণমূল হয়েছে, কিন্তু স্ট্যালিন এবং মাওয়ের উপর রাগটা দেখলাম যায়নি। আমি একটা কথা জিজ্ঞেস করছি, যাই হোক, ওই এই গোটা বাংলা এখন দেখছে ধর্ষকদের পক্ষে কে, ধর্ষকদের বিরুদ্ধে কে, ওই নিয়ে আর তরজায় গিয়ে লাভ নেই। আমি একটা কথা জিজ্ঞেস করছি সুকান্ত মজুমদারের কথার প্রসঙ্গে। আচ্ছা, নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে? নারদার ভিডিও শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে বিজেপি নিজের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু নারদার ইউটিউব চ্যানেল এখনও আছে, আমাদের কাছেও আছে, লাগলে আমরা দিয়ে দিতে পারি। হাত পেতে তৃণমূলের নেতাদের টাকা নেওয়ার ভিডিও তো রয়েছে, প্রমাণ লোপাট হয়নি তো। কী হলো, কী বিচার হলো 2016 থেকে 2024? সুতরাং এই দেখুন, এই কথাগুলো না, প্রশ্নটা খালি এখানে একটা মামলার নয়। এক্ষেত্রে সিবিআই কী করবে না করবে আমরা জানি না, কিন্তু সারদা থেকে শুরু করে নারদা, গরু, কয়লা, বালি থেকে শুরু করে একটা ক্ষেত্রেও সিবিআই যে সফল হয়নি এটা কিন্তু প্রমাণিত। সব ক্ষেত্রে প্রমাণ লোপাটটা কারণ হতে পারে না। এই যে বলছেন না 4 দিন, এটা দেখুন, আপনি ভারতের ইতিহাসে, সিবিআইয়ের ইতিহাসে কটা এরকম মামলা দেখাতে পারবেন বলুন তো, যেখানে একটা ক্রাইম হওয়ার 4 দিনের মধ্যে সিবিআই তদন্ত শুরু করার সুযোগ পেয়েছে? কারণ আমরা জানি হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। যে কোনো ক্ষেত্রে যখন কোনো ঘটনা ঘটে আগে রাজ্যের পুলিশ তা তদন্ত করে, সিবিআই 5 মাস 6 মাস অনেক সময় 2 বছর পরে তদন্ত পায়। এক্ষেত্রে 4 দিনের মধ্যে পেয়েছে। তারপর যদি বলে যে প্রমাণ লোপাট হয়ে গেছে, তাহলে যারা প্রমাণ লোপাট করেছে তাদেরকে তো গ্রেপ্তার করতে হবে বা অন্তত প্রশ্ন করতে হবে। কথাটা উনি ঠিক বললেন, উনি ফরেন্সিক বললেন। ঘটনা হচ্ছে যে অভিজ্ঞদের ছবি দেখিয়ে বলা হয়েছিল সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ঠিক কথা। কেন ইন্দিরা মুখার্জি একজন পুলিশ অফিসার অভিজ্ঞ দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলো? ইন্দিরা মুখার্জিকে কাস্টাডিতে নিয়ে তো ছেড়েই দিলাম, ডেকে জিজ্ঞেস করেছে এখন অবধি সিবিআই?
উনি একদম ঠিক কথা বললেন যে ডিসি নর্থের বিরুদ্ধে মেয়েটির বাবা মা অভিযোগ করেছে, টাকা দিয়ে আমাদেরকে কেনার চেষ্টা করেছিল। ডিসি নর্থকে আজ অব্দি সিবিআই ডেকে প্রশ্ন করলো যে আপনি কেন মৃতের পরিবারকে টাকা দিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন, কার নির্দেশে? সুতরাং আজকে ধরুন আমরা সবাই সেই অডিও শুনলাম যে আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বলা হচ্ছে মেয়েটির বাড়িতে ফোন করে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং বলতে গেলে না এখন অনেক কথা চলে আসে। ইঙ্গিতটা কোন দিকে? ইঙ্গিতটা একদম পরিষ্কার এই দিকে। আমি দেখো, এই যে তোমরা বললে না যে এই যে যারা বেল পেয়েছে আজকে, ধরো এই বেল পেলে, এনামুল বেল পেল, পরশুদিন অনুব্রত মণ্ডল বেল পেয়েছে। তোমরা জানো অনুব্রত এনামুল কেন বেল পেয়ে? নিশ্চয়ই তোমরা জানো, তোমরা কেসটা ফলো করছো। তারা যে অনুব্রতর বিষয়টা তো হাস্যকর। তুমি দেখো কিরকম 2 বছর ধরে জেলে রেখেও ট্রায়াল শুরু করতে পারলো না বলে একটা সময় কোর্ট বাধ্য হলো বেল দিতে। কেন ট্রায়াল শুরু করা গেল না? এরা বাংলায় জবানবন্দি দিয়েছে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে প্রেস করতে হবে। ভরসাটা কোথায় রাখবো? না, রাখার জায়গা নেই, এটাই দুর্ভাগ্যজনক। আমি 30 সেকেন্ড বিচারটা চাইবো কার কাছে? সেটাই তো বলছি, 20 সেকেন্ড নিচ্ছি আমি। বলছে ইডি বলছে না, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা যাবে না, ট্রান্সলেট করলে নাকি মানে পাল্টে যাবে। তার মানে এবার থেকে আপনি চুরি করুন, ডাকাতি করুন, খুন করুন, ধর্ষণ করুন, যা খুশি করুন করে পুলিশকে যদি জবানবন্দিটা বাংলায় বা আরও দুর্ভোগ কোনো ভাষায় দেন, সেক্ষেত্রে আপনার এই দেশে শাস্তি হবে না, কেননা ইডি সিবিআই আপনার বাংলা জবানবন্দিকে ইংলিশে ট্রান্সলেট করতে দেবে না। এবং এই কারণে একটা লোক 2 বছর জেলে থাকার পরে তার কাস্টডি ট্রায়াল হলো না, সে বেল পেয়ে গেল। আজকে বীরভূমে মঞ্চ বেঁধে তৃণমূলের নেতারা বলছে আমাদের বাঘ বেরিয়ে এসছে বা তোদেরকে দেখছি। সুতরাং তুমি যে কথাটা বলছো ঠিক কথা। দেখো, আমরা তো এখন, আমি আগের দিনও তোমার এখানে বলছিলাম, আমরা তো স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে বিচার চাইতে, তদন্ত চাইতে পারবো না, আমরা তো ইন্টারপোলের কাছে চাইতে পারবো না। ভারতের যে তদন্তকারী সংস্থা তাদের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। তার যদি প্রতিটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে ব্যর্থ হয় বুঝলাম, প্রতিটা ক্ষেত্রে তাদের যদি এই পারফরমেন্স হয়, তাহলে সত্যি আমরা এরপরে যাবো কোথায়? আমার আরেকটা বিরতির সময় খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। জ্যোতি, খুব সংক্ষেপে। যেটা বললো যে রেফার মার্ডারের ক্ষেত্রে যে 4 দিন কিন্তু অনেকটা বড় ব্যাপার। এটা সুপ্রিম কোর্টের একাধিক অবজারভেশন রয়েছে, একাধিক জাজমেন্টও কিন্তু উল্লেখ রয়েছে। তো সুতরাং এই যে 4 দিনে পেয়েছে, তার মানে সিবিআই হচ্ছে অনেক আগে পেয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন এই কলকাতা পুলিশের কথা বলা হচ্ছিল, যেটা কৃষ্ণদা বলছিলেন, তো কলকাতা পুলিশের কাছে তো এই তদন্তভারটা দিতে পারতো। ভাই আমি একটা কথা বলছি, বলেছি, আশা করি তোমার গায়ে লাগবে না। যখন হাইকোর্টে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি বলেন যে না, এই পুলিশের পরে ভরসা রাখা সম্ভব নয়, তখন আমাদের ট্যাক্সের টাকায় চলা এই পুলিশের প্রতি কিন্তু আমাদেরও সন্দেহ জন্মায়। ঠিক কথা। এবং রাজ্যের পুলিশের প্রতি ভরসা রাখার সুযোগ নেই বলেই তো প্রতিটা ক্ষেত্রে আমরাও সিবিআই তদন্ত চেয়েছি। যে কথাটা বলছে যে 4 দিন অনেক সময়, 4 দিন কেন 4 ঘন্টা অনেক সময় হতে পারে, আমি এটাকে অস্বীকার করছি না। নিশ্চয়ই নিশ্চয়ই 4 ঘন্টা অনেক সময় হতে পারে, কিন্তু তাহলে যারা প্রমাণ লোপাট করলো তাদেরকে তো গ্রেফতার করবে। তাহলে কেন ইন্দিরা মুখার্জিকে গ্রেফতার করা হচ্ছে না? সেইটাই কৃষ্ণদা খুব সংক্ষেপে। কৃষ্ণদা, তুমি তো বলছো ডিসি নর্থের কথা, তুমি জানো কিসের জন্য? কৃষ্ণদা খুব সংক্ষেপে না, এটাই জিজ্ঞেস করছি। ডিসি নর্থের কথা তুমি তো এখানে বলছো, সিবিআই জানো না, তুমি জানো, তাহলে তোমাকে তো আমার খুব সময় খুব কম। কৃষ্ণদা খুব সংক্ষেপে। আমরা তোমাদের টিভির পর্দাতেই দেখলাম একজন সিপিএম একজন অতিবামের মধ্যে চক্রান্ত হলো, ডাক্তারদের উপর আক্রমণ করে। কোথাও চক্রান্ত হয়নি, অতিবাম না, সেই লোকটি তৃণমূল কংগ্রেস করে, সে এখনো জেল খাটছে এবং আদালত রায় দিয়েছে। কলকাতা দাশগুপ্তকে খালি মুক্তি দিয়েছে তাই নয়, বলেছে বিচারপতি বলেছেন ওকে এই ঘটনায় আর জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা যাবে না। একটু লজ্জা পান, একটু লজ্জা পান, মিথ্যে কথা বলার আগে একটু লজ্জা পান। এবং অতিবাম নয়, ছবি দেখাবো। আমরা প্রসঙ্গাদলে চলে যাচ্ছি। না না, কে তুললো কথাটা? খুব সংক্ষেপে। ছবি পোস্ট করে বলেন নাকি মাই গডফাদার? একবার একটু বলেনি। এবং দ্বিতীয় কথা, সিবিআই কে এই বামপন্থী উকিলরাই নিয়ে এসছে। বামপন্থীরা এই যে সঞ্জীব দাস যার কথা বলছে অতিবাম, এই যে ছবি দেখাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায় ছবি পোস্ট করে বলে মাই গডফাদার। এই চেনো? এটা কি কিষাণজি না মাও সেতুং? চিন্তা পাচ্ছো? ফ্রেঞ্চ কার্ড দাড়ি। আমরা প্রসঙ্গান্তরে যাব না, আমরা অন্য প্রসঙ্গে যাব না এখন। আমি ফিরবো আলোচনায় অশোক দিনদার একটা বক্তব্য নিয়ে। বিরোধীর পর সঙ্গে থাকুন। আমি সরাসরি শোনাবো নির্মল ঘোষ, তাকে জেরা করতে ডেকে পাঠানো হয়েছিল, কি বলছেন তিনি সরাসরি শুনবো। প্রেস করেছিলাম, প্রায় 50টারই বেশি প্রেস ছিল। সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন, যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে, এবং সেই দাবি আমি এবং আমার সরকার, এই দাবিতেই আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারেন,
কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে। সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি। সময় শেষ, অর্থাৎ নির্মল ঘোষ তিনি বলতে চাইলেন যে একটা পারস্পরিক তথ্য বিনিময় হয়েছে এবং তিনিও চাইছেন যে নির্যাতিতার বিচার পাক। আমার সময় একদম শেষ, এখানেই শেষ করছি বাংলার 5। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।